আমাদের ভেতরে গিয়ে আমাকে সৃষ্টি করবে। এমন কিছু পোকা আছে এই জগতে যে পোকাগুলো চোখে দেখতে পাই না। আর একটা কথা, এই যে এমন কিছু পোকা যেগুলো চোখে দেখতে পাই না, ওগুলো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে যায়। যেমন আচ্ছা, দীপাবলির দিন প্রদীপ জ্বালানো হয় কেন? দীপাবলির দিন ভগবানের সম্মুখে দীপমালিকা মানে মালার মতো দিতে হবে। দীপমালিকা এবং এই যে আমরা বাজি ফুটানো হয়, বম ফুটানো হয় কেন? ওটা কি আনন্দের জন্যে? মানে দীপাবলির দিন এই কারণে বাজি ফুটানো হয়, বম ফুটানো হয়, মানে দীপাবলির অমাবস্যার রাত্রে এমন কিছু পোকা বা এমন কিছু জীবাণু তারা জন্মগ্রহণ করে, ওরা আমাদের অনেক ক্ষতি করতে পারে, অনেক বড় বড় রোগের সৃষ্টি করতে পারে। ওদের চোখে দেখা যায় না, ওদের আবার মৃত্যু কিভাবে জানেন? মানে ওরা শব্দ শুনলেই, এবং যদি খুব জোর কোনো শব্দ শুনে তারা ওই শব্দকেই তারা মারা যায়। এর জন্য অমাবস্যার দীপাবলির রাত্রে সেদিন বম ফুটানো ওই জীবাণুগুলো এবং এই প্রদীপের আলো। কিছু কিছু পোকা আছে যারা আলো দেখলেই মারা যায়, কিছু কিছু পোকা আছে শব্দ শুনলে তারা মারা যায়। ফুলের মধ্যে এমন কিছু পোকা আছে যে পোকাগুলো আমাদের ভেতরে যদি যায় তাহলে রোগের সৃষ্টি করতে পারে। তাই ফুল নাকের কাছে নিয়ে শুকতে নেই, ওরা চোখে দেখা যাচ্ছে না, পোকাটা ভেতরে গেলে রোগের সৃষ্টি করবে। যে নাগরিক গোলুক দেখেছ, ওই নাগরিক বলছে ফুলের সঙ্গে তুলনা হবে না, ফুলের মধ্যে কাটা পোকা আছে। গোল ফুলে কাটাও নাই, পোকাও নাই। আবার ফুল আমার গোলগোবিন্দের খুব প্রিয়, এই যে ফুল দিয়ে সাজানো হয়েছে, মানে আমাদের গাছের ফুল নেই, এ দুধের ফুল প্লাস্টিক ফুল দিয়েও ভালো সাজানো হয়েছে। গাছের ফুল দিয়ে তো সাজাতে হয়, গাছের ফুল এখন পাওয়া যাচ্ছে না। একটু কয়েকদিন যে ঝড় তুফান গিয়েছে, ফুলের খুব মানে খুব ক্রাইসিস, খুব কমে পড়ে। মানে সবচেয়ে বেশি ফুলের চাষ হয় আমাদের পশ্চিমবঙ্গে, খুব গাঁদা ফুলের চাষ খুব বেশি হয়, রজনীগন্ধা অনেকেই গাঁদা। বর্তমানে ফুল খুব কমে গেছে ঝড় বৃষ্টি হওয়ার পর। তার মানে কীর্তনে ফুল দিয়ে সাজাতে হয়, তাহলে খুব আনন্দ পাবো। দেখো ফুল নেই, গাছের ফুল নেই, প্লাস্টিক ফুল দিয়ে সাজানো হয়েছে কেন? ফুল আমার গৌরগোবিন্দের খুব প্রিয়। ভগবানের চরণে কেউ যদি পুষ্প নিবেদন করে প্রভু খুব আনন্দ পায়, তাই প্রতিদিন ফুল দিতে হয়। আচ্ছা, গাছের ফুল না দিয়ে গাছের ফুল, বৃক্ষের ফুল যদি ভগবানের এত প্রিয় হয়, কেউ যদি গাছের ফুল না দিয়ে তার মন ফুলটা গৌরহরির চরণে দিয়ে দেয়, গোবিন্দের চরণে দিয়ে দেয়, ভগবান প্রসন্ন হবে না? আরো বেশি হবে। বনের ফুলের থেকে মন ফুলটা যদি কেউ গৌরগোবিন্দের চরণে দিতে পারে, প্রভু আরো বেশি খুশি হবে। তো বনের ফুলে যদি কাটা পোকা থাকে, ওই ফুলটা বন থেকে ফুল এনে গাছের থেকে ফুল ছিঁড়ে মানে শুদ্ধ না করে, শোধন না করে ফুল ভগবানের চরণে দিতে না। ফুলকে শোধন করতে হয়, কাটা পোকা থাকে তাই শোধন করতে হয়। মন্ত্র দিয়ে, জল করে ছিটা দিয়ে, চন্দনের ছিটা দিয়ে শুদ্ধ শোধন করে তারপরে ভগবানের চরণে দিতে হয়। তো বনের ফুলে যদি কাটা পোকা থাকে, সেই ফুলকে শোধন করতে হয়, তারপরে প্রভুর চরণে দিতে হয়। তখন মন ফুলটা যদি দেয় তাদের প্রভু বেশি আনন্দ পাবে। তো মন ফুলটা দেওয়ার আগে একবার তো আমাদের দেখা দরকার মন ফুলের কাছে কাটা পোকা আছে কিনা। কাটা পোকা থাকলে তো প্রভু গ্রহণ করবেন বলে আছে, বলে 5টি কাটা 6টি পোকা, 5টি কাটা 6টি পোকা, 5টি কাটা 6টি পোকা, মনে ফুলেতে যাই গো দেখা, 5টি কাটা 6টি পোকা, এই মনের মধ্যে 5টা কাটা। 1 নম্বরের জাতি, এটা একটা কাটা, হরিভজনের কাটা। আমি বড় জাত,
কীর্তনে গিয়ে এই সবার সঙ্গে বসবো কেমন করে, আমার ইচ্ছে করে যাবো, এই কাটা যদি থাকে হৃদয়, সে কোনোদিনও গৌর গোবিন্দের ভজন করতে পারবে না, এই প্রেম আস্বাদন করতে পারবে না। 2 নম্বর কাটা বিদ্যা। এখানে যারা বসেছেন দেখে বোঝা যাচ্ছে আপনারা অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত অশিক্ষিতা। এখন যে বিদ্যার অভিমান থাকে, কীর্তন আসতে পারবেন? কখনই পারবেন। যারা কীর্তন করছে একেবারে বেশিরভাগ সত্যি কথা আমার কথাই বলছি, পড়াশোনা তো নাই বললেই চলে, একেবারেই নাই। যেটা চলার সঙ্গে যেটা একেবারেই নেই। আমাদের কীর্তন জগতে বেশিরভাগ কীর্তনিয়ায় মানে বিদ্যার দিকে একেবারে কম, একেবারে নিচ্ছে। এখন কোনো শিক্ষিতা যদি বলে যে আমি এত পড়াশোনা করেছি, যারা কীর্তন করছে বেশিরভাগই অশিক্ষিত না, তাদেরকে একদম শুনবো। এই বিদ্যার যদি অভিমান থাকে এটা একটা টাকা, তাহলে কি কীর্তন শুনতে পারবে, কীর্তনের আস্বাদন করতে পারবে? 3 নম্বর কাটা মহৎ কারা? এই জনজগতের মহৎ মন্ত্রী, এমএলএ, এমপি যারা, তারা কিন্তু মহৎ। মন্ত্রী, এমএলএ, এমপি যারা, তারা মহৎ। এখন কোন মন্ত্রী যদি মনে মনে ভাবে জনসাধারণ আমাকে ভোট দিয়ে উচ্চ একটা আসন দিয়েছে, আমি যদি কীর্তনে যাই, কীর্তনে তার উচ্চ আসন দেওয়া হবে না, এটা নিয়ম নাই। যত বড় রাজা জমিদার হোক, কীর্তনে আসলে নিচে বসতে হবে, এটাই নিয়ম। উচ্চ আসনে বসার কোনো বিধান নেই, ভগবানের সামনে উচ্চ আসনে বসতে নাই। এখন কোনো মন্ত্রী, এমএলএ, এমপি যদি মনে মনে ভাবে যারা আমাকে ভোট দিয়ে উচ্চ পদে বসিয়েছে, আমি কীর্তনে গেলে তাদের সঙ্গে বসতে হবে, আমার কীর্তনে যাওয়া সম্ভব না, এই অভিমান যদি থাকে, সে কোনোদিনও কীর্তনের রস আস্বাদন করতে পারবে না। আমাদের বরাক ভেলিতে এমন কিছু মন্ত্রী, এমএলএ, এমপিগণ আছে যারা কীর্তন আসনে এসে, এখনই এসেছেন একজন, এখনো বর্তমানে আমাদের আসলে আছেন একজন। তো আমাদের বরাক ভেলিতে যারাই আছেন মন্ত্রী, এমএলএ, এমপি পদে, অনেকে কীর্তনের সঙ্গে জড়িত। এমনকি কীর্তন আসলে এসে একেবারে শ্রোতাদের সঙ্গে গায়ে গা থেকে মাটিতে বসেন, এমনকি কীর্তন আসলে দাঁড়িয়ে কখনো কীর্তনিয়াদের সঙ্গে কীর্তনও করেন। তাই গৌর হরি হরি। যদি মন্ত্রী, এমএলএ, এমপি যদি পদের অভিমান করে, কোনোদিনই এই প্রেম আস্বাদন করতে পারবে না। তবে যত আপনি উচ্চ পদ পান, যত জনসাধারণের সেবা করেন, জনসাধারণের যত সেবা করেন, ভগবানের সেবা যদি কেউ না করে, জনসাধারণের সেবা যতই করুক, ভগবান এবং তার ভক্তের সেবা যদি কেউ না করে, সমস্ত পৃথিবীর জনসাধারণের সেবা করলে ওটা সুনাম পাবে, সবাই সুনাম করবে। কিন্তু ভগবানের বা তার ভক্তের সেবা যদি না করে, সে যতই উচ্চ পদাধিকারী হোক, ভগবান তার ভক্তের সেবা না করলে ভগবানের ধাম এবং ভগবানের চরণ লাভ করতে পারবে না। জনসাধারণের সেবা করতে হয়, করুন, তো তার মধ্যে থেকে ভগবানের সেবা করতে হয়, তার ভক্তের সেবা করতে হয়। যেমন ভগবানের সেবাটা কেমন করে? হয়তো কোনো মন্দিরে, আমি এমপি যদি কোনো গ্রামে, কোনো শহরে ভগবানের কোনো মন্দির বানিয়ে দিল, ভগবানের মন্দির বানিয়ে দিল, বা এই এখানে কীর্তন হচ্ছে, যিনি এসেছেন কি দিয়ে গেছেন জানি না, যদি কিছু দিয়ে থাকে, এটাই তার জন্ম জন্মের জন্য পুঁজি হয়ে থাকে, আর কিছু না। আজকে যিনি এসেছেন, আসলে আজকে যদি ভগবত সেবা, এই নামযজ্ঞের সেবা যদি কিছু দিয়ে থাকেন, এটা জন্ম যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করবে, উচ্চ পদ না থাকুক, যেখানে জন্ম হোক, যেই কুলে জন্ম হোক, এই ধর্ম তার সঙ্গে থাকবে। রাধে শ্যাম।
রূপ, রূপের কথা বললে এক নম্বর আমার গায়ে পড়ে। কত সুন্দর যারা কীর্তন আসলে বসেছে। তারপর একটা কথা, শহরে যারা থাকে বেশিরভাগ শহরের মানুষ মানে টিকটকে থাকে তো চেহারা দিতে সুন্দর, গ্রামও আছে তবে গ্রামের মানুষ বেশি কাজকর্ম নিয়ে থাকে, শারীরিক দিকে শরীর দিকে তো নজর দেয় না, সারাদিন তো কাজকর্ম নিয়ে থাকে। শহরে যারা থাকে চেহারা একটু যদি এদিক সেদিক হয় অন্য কোনো টেকনিক্যাল দিয়ে ওটা ঠিক করা হয় চেহারাটা সম্পূর্ণ পাল্টে যায়, সম্পূর্ণ পাল্টানো যায় তাই না, সম্পূর্ণ পাল্টানো। এখন যদি মুখের অভিমান যদি কেউ করে এই যে যারা কয়েকদিন বসেছে যে চেহারা, এখন যদি মনে করে যার কীর্তন শুনতে এসেছি চেহারাটা দেখো মানে চাওয়া যাচ্ছে না, তাকানো যাচ্ছে না, ঠিক না? আমরা কত সুন্দরী আর যিনি কীর্তন করছেন চেহারাটা দেখো একটু কালো, তার মধ্যে আবার বেটো, এরকম যদি ভাব আসে কোনো রূপবতী রূপবানের মনে যদি এরকম ভাব আসে আমি কত সুন্দর, আমি কত সুন্দরী, আরে বাবা রূপ কতদিন, যতদিন যৌবন আছে। যৌবন কতদিন? 35 থেকে 40 বছর। যতই দামি দামি ক্রিম মাখেন, লোশন মাখেন, দামি দামি সামান যত কিছু শরীরের জন্য দেন, 40 বছর যেই পার হবে শরীরে ধরে রাখতে পারবেন না। পারবেন? পারবেন কি? পারবে জগতে কেউ? আমাদের যৌবনের অভিমান, রূপের অভিমান করি, অভিমান করে কি হবে? 40 বছর পার হবে ধরে রাখা যাবে না। যেটা ধরে রাখতে পারবো না সেটা নিয়ে অভিমান করে কি লাভ? যেটা ধরে রাখতে পারবো সেটা নিয়ে অভিমান করবো, যেটা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ধরে রাখতে পারবো, শুধু পৃথিবীতে নয় যতবার পৃথিবীতে জন্ম নিব যেটা ধরে রাখতে পারবো সেটা নিয়ে গর্ব করো। আমি গোবিন্দের দাস, আমি গোবিন্দের রাধারানীর দাসী, আমি হরিনাম করি, এই অভিমান যদি কেউ করে বলি এই অভিমান দাস অভিমান, দাসী অভিমান, এই জন্মে না হলে কোনো জন্মে তাকে ওই জগতে গিয়ে পৌঁছাবে। যৌবন এই আসলে বয়স্ক মায়েরা বাবারা নেই বলেই চলে, এক দুজন আছে বেশিরভাগই কম বয়সের মায়েরা বাবারা বসেছে। আচ্ছা আপনারা যদি যৌবনে অভিমান করতেন, যৌবনে মানুষ অনেক কিছু অভিমান করে, তখন শরীরে যৌবন থাকে অনেক কিছু নিয়ে অভিমান করে, মানে ধরাকে সরাক জানো তো, যৌবনে মানুষ ধরাকে সরাক জানো কেন? এমন যুবক যুবতী আছে, একদিন আমাদের চিন্তা করতে হবে, একদিন আজকে যৌবন আছে, একদিন কিন্তু বার্ধক্য আসবে, ঠিক না? বার্ধক্য আসবে না?